থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় লম্ব বৃত্তাকার চোঙ। দশম শ্রেণীর পরিমিতির একটি অতি সহজ অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ বোঝানোর জন্য উদাহরণ হিসাবে আমি এটা নিয়ে এসেছি। নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। নাম থেকেই এর বৈশিষ্ট্যসমূহ আমরা জানতে পারি অতি সহজে। এমন একটা চোঙ যার দুই পার্শ্ব বৃত্তাকার, এদিকটাও বৃত্তাকার এদিকটাও বৃত্তাকার, এবং এই যে বাইরের বক্রতল, বাইরের যে বাঁকানো তলটা, সেই বক্রতল বা বক্র পার্শ্বতল এই বৃত্তের সাথে লম্বভাবে রয়েছে। লম্ব বৃত্তাকার চোঙ এমন একটা চোঙ যার ভূমি এবং মাথা দুজনেই বৃত্তাকার এবং বক্রতল এই বৃত্তাকার তলের সঙ্গে লম্বভাবে রয়েছে, তাই লম্ব বৃত্তাকার চোঙ বলা হয় একে। এই লম্ব বৃত্তাকার চোঙ আমরা প্রাত্যহিক জীবনে বহু উদাহরণ রয়েছে, আমরা ব্যবহার করি। যেমন জলের বোতল, জলের ট্যাঙ্কি, বাড়িতে বারান্দার অনেক সময় গোল পিলার, এ সমস্ত লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। লম্ব বৃত্তাকার চোঙও ত্রিমাত্রিক। আমরা যদি লম্ব বৃত্তাকার চোঙের চিত্র অঙ্কন করি, এই দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক লম্ব বৃত্তাকার চোঙের সঠিক রূপে অঙ্কন করা যায় না, তাই বোঝানোর জন্য আমরা রেখাচিত্র অঙ্কন করব শুধু, যে এরকম দুই পাশে বৃত্তাকার আঁকার অনেক পদ্ধতি রয়েছে। আমরা এরকম আঁকতে পারি, এদিকে একটা সরল রেখা দিলাম, এদিকে একটা সরল রেখা দিলাম, এদিকে একটা বৃত্ত অঙ্কন করা যাবে না, বৃত্তের চেহারায় অঙ্কন করতে হবে। যেটা মনে করলাম লম্ব বৃত্তাকার চোঙ। কি বৈশিষ্ট্য? যার এদিকে একটা সমতল রয়েছে বৃত্তাকার, এটা সমতল, উপরে একটা সমতল বৃত্তাকার সমতল, এবং বৃত্তাকার সমতলের সঙ্গে লম্বভাবে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, সমকোণ। বৃত্তাকার সমতলের সঙ্গে বক্রতল লম্বভাবে রয়েছে, 90 ডিগ্রি কোণে রয়েছে, তাই লম্ব বৃত্তাকার, আর পাইপ বলতে চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙ কত রকমের হতে পারে? এমন একটা লম্ব বৃত্তাকার চোঙ যেটা নিরেট, ঠাসা, ভর্তি। যেমন এটাই যদি বলি আমি, যে এদিকে ওদিকে ঠাসা, ভিতরটা ফাঁপা না, লম্ব বৃত্তাকার চোঙ। অথবা লোহার কোনো রড হতে পারে যে লম্ব বৃত্তাকার চোঙ। তো নিরেট বা ঠাসা যদি লম্ব বৃত্তাকার চোঙ হয়, তাহলে তার বাইরের বক্রতল, একটি বক্রতল, আর সঙ্গে দুইটি বৃত্তাকার সমতল। দুটি বৃত্তাকার সমতল, অর্থাৎ মোট 3টি তল হবে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ এক ধরনের হতে পারে একেবারে নিরেট, ভর্তি বা ঠাসা। 2 নাম্বার হতে পারে একেবারে পাতলা আবরণী দিয়ে তৈরি লম্ব বৃত্তাকার চোঙ। যেমন এটা লম্ব বৃত্তাকার চোঙ, ভিতরটা পুরোপুরি খোলা দুই দিকে, অথবা একদিক খোলা একদিক বন্ধ হতে পারে, এরকমও হতে পারে। আবার লম্ব বৃত্তাকার চোঙ এরকমও হতে পারে যে একটা লম্ব বৃত্তাকার চোঙ, তার বক্রতলটা মোটা, পুরু, অর্থাৎ এরকমও হতে পারে।
যেটা ভর্তি, ওয়ালটা পুরু বা মোটা। এরকম পুরু ওয়াল বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙও হতে পারে, কিছু পরিমাণ পদার্থ দিয়ে তৈরি করতে হবে। তো এরকম ফাঁপা এবং পার্শ্বতল পুরু লম্ববৃত্তাকার চোঙের আবার দুটি ব্যাসার্ধ থাকে, দুটি বৃত্ত থাকে, ভিতরে একটা ছোট বৃত্ত এবং বাইরের দিকে একটা বড় বৃত্ত। বহির্বৃত্তের ব্যাসার্ধ সমকেন্দ্রিক, বহির্বৃত্তের ব্যাসার্ধ R1 আর ছোট বৃত্তের ব্যাসার্ধ, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ এদিকে লিখতে পারি আমি R2, অথবা R1 R2 পাল্টাপাল্টি করেও ধরা যায়, চিহ্ন মাত্র। তো আমরা 3 রকম লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব, 3 টাইপের। একেবারে নিরেট, ভিতরটা ভর্তি, অতি পাতলা বক্রতল বিশিষ্ট এবং পুরু ওয়াল বিশিষ্ট ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। আমরা চোঙের দেখতে পাচ্ছি যে 2টি তল সমতল আর একটি তল হচ্ছে বক্রতল। আর যদি এরকম চোঙ হয় তাহলে বক্রতল আবার 2টা থাকবে, বাইরের বক্রতলটা বড় বক্রতল আর ভিতরের যে ফাঁকা জায়গাটা তার ভিতরে একটা বক্রতল ছোট বৃত্তের জন্য, সেটা হচ্ছে আরেকটা বক্রতল। তাহলে 2টো বক্রতল আর উপরে একটা ক্ষেত্রফল, নিচে একটা ক্ষেত্রফল। সেই সমতল বৃত্তাকার যে ক্ষেত্রফল তার মাঝের অংশটুকু আবার ফাঁকা। এরকম যদি ফাঁপা পুরু ওয়াল বিশিষ্ট চোঙ হয় তাহলে 3 রকম চোঙ নিয়ে আলোচনা করতে গেলে, অর্থাৎ চোঙের ক্ষেত্রফল, চোঙের আয়তন অত্যন্ত সহজ বিষয়, কিন্তু আলোচনা করতে গেলে প্রথমে বৃত্ত সম্পর্কে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, যাকে আমরা পরিসীমা বলি, বৃত্তের বেলায় তাকেই বলা হয় পরিধি। তো বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল নিয়ে সবার আগে আমাদের জানতে হবে, তারপরে আমরা এই লম্ববৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, তার বক্রতলের ক্ষেত্রফল অতি সহজ, সমগ্র তলের ক্ষেত্রফল বা আয়তন, বা এরকম চোঙের বেলাতে সমগ্র তলের ক্ষেত্রফল কত, আয়তন কত, এই সমস্ত হিসাব অতি সহজে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বৃত্ত নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বৃত্তের সামগ্রিক আলোচনা, বৃত্ত নিয়ে আমরা সামগ্রিকভাবে আলোচনা করেছি একটি পর্বে। তো তাতে আমরা জানি যে বৃত্ত কাকে বলে। এমন একটি বক্ররেখা যা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে সম্পূর্ণরূপে আবর্তন করলে যে দ্বিমাত্রিক সমতলিক চিত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। বৃত্তের এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে, কেন্দ্র থেকে এই বক্ররেখার যে কোনো দিকে দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, আর অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। আর চারদিকের যে চারপাশের যে বাউন্ডারি বক্র লাইনটা, পরিসীমাটা, তার টোটাল দৈর্ঘ্যকে, মোট দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। কি বলা হয়? পরিধি। আর ভিতরের যে জায়গাটা, সমতলিক ক্ষেত্রটা, তাকে বলা হয় ক্ষেত্রফল। কি বলা হয়? ক্ষেত্রফল। তো পরিধি একমাত্রিক একটি রেখার দৈর্ঘ্য, এক্ষেত্রে বক্ররেখা, আর ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক তল। এই ক্ষেত্রের যে মোট মান তাকে ক্ষেত্রফল বলা হয়। তো যেখানে যেখানে বৃত্তাকার অথবা গোলাকার চিত্র, জ্যামিতির একটি চমৎকার বিষয় হলো যে বৃত্তাকার বা গোলাকার জ্যামিতিক চিত্রের, গোলাকার বলতে বল, ফুটবল, ক্রিকেট বল, এগুলো গোলাকার। বৃত্তাকার বলতে দ্বিমাত্রিক, একটা বালা বা রিং বা রুটি গোলাকার, ঠিকঠাক যদি বৃত্তাকার হয়। তো বৃত্ত বা গোল,
যেখানে যেখানে হাজির। তো বৃত্তাকার বা গোলাকার জ্যামিতিক বস্তুর বেলায় তাদের আয়তন বা ক্ষেত্রফল নির্ণয়ে পাই মহারাজ সব জায়গায় হাজির। মানে একটা ধ্রুবক যার চিহ্ন হচ্ছে এরকম, নাম হচ্ছে পাই। তো বৃত্ত বলি বা গোলক বলি, তার পরিধি বলি বা ক্ষেত্রফল বলি, বা গোলকের বেলায় আয়তন বলি বা বক্রতলের সমগ্র ক্ষেত্রফল বলি, প্রত্যেকটা সূত্রে বা পরিমাপক রাশিতে একটা ধ্রুবক যার নাম হচ্ছে পাই, এই মহারাজ প্রতিটা সূত্রে থাকবেই। গোলক বলি, বৃত্ত বলি, পরিধি বলি, ক্ষেত্রফল বলি, আয়তন বলি, অথবা শঙ্কু বলি, শঙ্কুর যে ক্ষেত্রফল বা আয়তন, যেই চিত্রের মধ্যে গোল বা বৃত্তাকার কিছু থাকবে তার আয়তন বা ক্ষেত্রফল নির্ণয়ে এক রাজামশাই পাই, একটি ধ্রুবক মাত্র, এ উপস্থিত থাকবে তার প্রত্যেকটা পরিমাপক রাশিমালাতে বা সূত্রতে। পাই কি? পাই হলো একটি ধ্রুবক যার মান হচ্ছে 22/7। 22/7 হচ্ছে পাইয়ের মান। মানে কি? মানে হচ্ছে যে যদি আমরা একটা ছোট বৃত্ত আঁকাই, ব্যাসার্ধ ছোট, তো বাইরের বক্র যে পরিধি সেটাও ছোট। যদি একটু বড় বৃত্ত আঁকাই, ব্যাসার্ধ বেড়ে গেল তো পরিধিও বেড়ে গেল। তো সব সময় দেখা যায় যে কোনো বৃত্তের বেলায় পরিধি আর ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। তো এই যে বাইরের যে বক্র রেখা অর্থাৎ মোট দৈর্ঘ্য পরিধি, সেই পরিধি আর ব্যাসের অনুপাত সব জায়গায় ধ্রুবক। পরিধি এবং ব্যাসের অনুপাত প্রতিটা বৃত্তের, ছোট বৃত্ত হোক, বড় বৃত্ত হোক, মাঝারি বৃত্ত হোক, যে কোনো বৃত্তের বেলাতেই তার বাইরের বক্ররেখার মোট দৈর্ঘ্য অর্থাৎ পরিধি আর তার ব্যাস দুজনের অনুপাত সর্বদাই ধ্রুবক। এই ধ্রুবককেই বলা হয় পাই, যার মান হচ্ছে 22/7। যেহেতু ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিধি বৃদ্ধি পায়, ব্যাসার্ধ কমার সঙ্গে পরিধি কমে যায়, তাই পরিধি এবং ব্যাসার্ধের না বলে ব্যাস বলবো, একই ব্যাপার। পরিধি বাই ব্যাস এর অনুপাত হচ্ছে সর্বদাই ধ্রুবক, একে বলা হয় পাই 22/7। পরিধি বাই ব্যাসের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে পরিধি বাই ব্যাসার্ধের অনুপাতও ধ্রুবক হবে, কিন্তু সেই ধ্রুবকের কোনো নাম নেই। পরিধি বাই ব্যাস এই ধ্রুবককে বলা হচ্ছে পাই, যার মান হচ্ছে 22/7। অর্থাৎ এভাবেও আমরা কল্পনা করতে পারি যে 22টা বিন্দু হোক, 22টা একই রকমের একই সাইজের বস্তু হোক, তাকে যদি বৃত্তপথে রাখি, 22 জনকে বা 22টা বস্তুকে সমান সাইজের সমান মাপের, তাহলে তার পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত কেন্দ্র বরাবর যে ব্যাস রয়েছে সেখানে 7টি সেরকম বস্তু রাখতে হবে, তাহলে খাপে খাপ মিলে যাবে। অর্থাৎ ব্যাস যদি 7 হয়, পরিধি সবসময় 22 হবে। ব্যাস যদি হয় 7 একক, পরিধি হবে 22 একক। ব্যাস যদি হয় 7 কিলোমিটার, তার পরিধি হবে 22 কিলোমিটার। ব্যাস যদি হয় 7 ইঞ্চি, পরিধি হবে 22 ইঞ্চি। অর্থাৎ ব্যাসের সঙ্গে পরিধির বা পরিধির সঙ্গে ব্যাসের একটি সুসম্পর্ক রয়েছে। সেই পরিধি বা ব্যাসের যে অনুপাত সর্বদাই ধ্রুবক, এবং সেই ধ্রুবককে বলা হয় পাই, যার মান হচ্ছে 22/7। তো পৃথিবীর যত গোলাকার বস্তু, বৃত্তাকার বস্তু, যারই মধ্যে বৃত্তাকার বা গোলাকার কোনো অংশ রয়েছে যে বস্তুর মধ্যে, তার আয়তন, তার ক্ষেত্রফল, তার সমগ্রতলের ক্ষেত্রফল, তার বক্রতলের ক্ষেত্রফল, বিভিন্ন রাশিমালাতে এই পাই মহারাজ থাকবেই থাকবে। তাকে ছাড়া তার ব্যতিরেকে সূত্র তৈরি হবে না। তো আমরা বৃত্ত নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম।
তো সেই বৃত্তের যে পরিধি, বাইরের যে বাউন্ডারি সীমারেখার যে বক্ররেখা, তার দৈর্ঘ্য অর্থাৎ পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। এই যে পাই আছে, 2πr একক। আর ভিতরের যে জায়গাটা ক্ষেত্রফল, সেই বৃত্তের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে πr² বর্গ একক। মনে রাখতে হবে যে পরিধির ক্ষেত্রফল 2πr একক। পরিধি একমাত্রিক, একটা রেখা মাত্র, তাই বাহু একবারই থাকবে। আর ক্ষেত্রফল দ্বিমাত্রিক, যেখানে যেখানে ক্ষেত্রফল সেখানে দুটা বাহুর গুণ রয়েছেই। এখানে r² বলতে r গুণন r, দুটি বাহু, তাই ক্ষেত্রফল হবে বর্গ একক। তো বৃত্তের পরিধির ফর্মুলা আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পরিধি 2πr একক, ক্ষেত্রফল πr² বর্গ একক। তো বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল জানলেই আমরা লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তার আয়তন, তার সমগ্রতলের ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের মনে রাখতে হবে বৃত্তের পরিধি 2πr আর বৃত্তের ভিতরে ক্ষেত্রফল πr²। এই দুটো মনে রাখলে লম্ব বৃত্তাকার চোঙের আমরা সমস্ত কিছু নিজেরাই তাৎক্ষণিকভাবে আবিষ্কার করতে পারবো, তৈরি করতে পারবো। যেমন যদি আলোচনা করি যে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত। একটা লম্ব বৃত্তাকার চোঙ, যাই হোক ছবিটা মোটামুটি যা হয়েছে, এর বক্রতল বাইরের তল, এই যে একটা লম্ব বৃত্তাকার চোঙ, দুই মুখ খোলা, তাহলে বাইরের তলটাই রয়েছে, এর ক্ষেত্রফল কত। এর আগেও জ্যামিতির ক্লাসে আমি বহুবার বলেছি যে বাইরের তলের ক্ষেত্রফল, বাউন্ডারির ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল, চারপাশের ওয়ালের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সহজ বুদ্ধি নিচের ভূমিটার পরিসীমা বা পরিধি বরাবর উচ্চতা বাড়িয়ে দাও। তো এটার যদি উচ্চতা বাড়াই, আমি চারদিকের এই রেখা বরাবর যদি উচ্চতা বাড়াই, তাহলে কি হবে, চারদিকের বাউন্ডারিটা পাবো। নিচের যে ভূমি বৃত্তাকার, সেই বৃত্তের পরিধি বরাবর যদি উচ্চতা বাড়াই, চারদিকের বাউন্ডারিটা হবে। এই যে এটা বৃত্তাকার, তো বৃত্ত বরাবর বাউন্ডারি বরাবর ওয়ালটা হয়েছে, মাঝখানেরটা ফাঁকাই আছে। বৃত্তের যে পরিধি, যে রেখা, সীমারেখা, সেই সীমারেখা বরাবর হাইটটা পরিবর্তন হয়েছে। হাইটটা পরিবর্তন হলেই বক্রতলটা বেরিয়ে গেছে। তাই আমরা মনে রাখব যে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র কী হবে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। ভূমির পরিধি বরাবর যদি উচ্চতা বৃদ্ধি করি, তাহলে চারদিকের বাউন্ডারিটা কভার করবে। ভূমির পরিধি, ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তার পরিধির ফর্মুলা আমরা জানি 2πr। আর উচ্চতাকে h বলা হয়। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। যেহেতু ক্ষেত্রফল, দুটা বাহু থাকবে, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, ব্যাসার্ধ আর উচ্চতা, তাহলে হচ্ছে বর্গ একক। আর যদি আয়তন বলি, আয়তন যদি বলতে হয় তাহলে বাউন্ডারি না, ভূমির যে ক্ষেত্রফল, সেই ভূমির ক্ষেত্রফল, প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা জায়গা, ভূমির ক্ষেত্রফল ভরে উচ্চতাকে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করতে হবে, তাহলেই সমস্ত আয়তনটা পাবো। তাই 2 নাম্বার হচ্ছে আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান হচ্ছে ভূমির
ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ করব। ভূমির ক্ষেত্রফল বলতে ভূমিটা তো বৃত্তাকার, যদিও এখানে দেখে বৃত্তাকার মনে হচ্ছে না, কারণ ত্রিমাত্রিক ছবি দ্বিমাত্রিক বোর্ডে অঙ্কন করলে যদি বৃত্তাকার আগায় তো এরকম হবে, তাহলে বাকি অংশটা আমাকে হাওয়াতে ফাঁকা জায়গায় অঙ্কন করতে হবে। তাই বোঝানোর জন্য শুধু অঙ্কন করা হয়েছে, এটা আসলে বৃত্তাকার কিন্তু দেখতে মনে হচ্ছে না। তো বৃত্তাকার ভূমি এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। আবারও বলছি, ভূমির পরিধি বরাবর বাইরের লাইন বরাবর উচ্চতা বৃদ্ধি করলে বক্রতল পাবো, তাই পরিধির সঙ্গে উচ্চতা গুণ করলাম বক্রতল। আর নিচের যে ক্ষেত্র ভূমির ক্ষেত্র তার সঙ্গে উচ্চতা গুণ করলে পাবো আয়তন। এবার যদি এটা সলিড হয় মানে নিরেট হয়, ঠাসা বা নিরেট, তাহলে তার এদিকেও তল থাকবে এদিকেও তল থাকবে, তাহলে বক্রতল আর উপরের এবং নিচের যে বৃত্তাকার সমতল সমগ্র তলের ক্ষেত্রফল কত। অথবা যদি ঢাকনা দেওয়া থাকে তাহলেও সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটা সমান মাপের বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল দুটা বৃত্তাকার ক্ষেত্র, তাহলে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু দুইটা আছে তাই এটা দ্বিগুণ হবে। আর সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ভুলে গেলেও সূত্র, এর পরিধির সঙ্গে উচ্চতা গুণ করব, তাহলে সাইডটা পাওয়া যাবে, বক্রতল পাওয়া যাবে। তাই 2 পাই আর এইচ, এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে বর্গ একক। 2 পাই আর যদি কমন নিই তাহলে এখান থেকে আর, ওখান থেকে এইচ থাকলো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতল প্লাস উপরের ঢাকনা নিচের ভূমি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, দুইটা আছে, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, পরিধির সঙ্গে উচ্চতা গুণ করলাম। পরিধি হচ্ছে বাউন্ডারি লাইন, তার সঙ্গে উচ্চতা গুণ করলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল পাওয়া যায়। ভূমির যে পরিধি আছে তার উচ্চতার সঙ্গে গুণ করলে পাওয়া যায় বক্রতলের ক্ষেত্রফল। আর ভূমির যে ক্ষেত্রফল রয়েছে ভিতরের জায়গাটা, সেই ভিতরের জায়গাটা ভরে ভরে যদি তোলা যায় আয়তনটা পাওয়া যাবে, ভিতরের আয়তনটা পাওয়া যাবে। তাই পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পেলাম। একই কথা বারবার রিপিট করছি, পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নেবে। এরপরে হচ্ছে যদি সিলিন্ডারটার প্রান্তভাগ পুরু হয়, বাইরের ওয়ালটা হচ্ছে পুরু, তার একটা ঢাকনা হতে পারে অথবা দুই দিক খোলা হতে পারে, সেই প্রান্তভাগ যদি পুরু হয়, ফাঁপা চোঙ কিন্তু প্রান্তভাগ পুরু, ওয়ালটা মোটা, তার আয়তন এবং ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা দেখব কিভাবে আসছে। বক্রতল বা সমগ্র তলেই বলি না কেন, তলের ক্ষেত্রফল সবসময় দ্বিমাত্রিক, দুইটি বাহু অবশ্যই গুণ থাকবে এবং একক হবে বর্গ একক, মানে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ফুট ইত্যাদি। আর আয়তন হচ্ছে ত্রিমাত্রিক, তাই আয়তন সবসময় তিনটি বাহু গুণ থাকবেই। যে কোনো জ্যামিতিক চিত্রের আয়তন তিনটা বাহু গুণ থাকবেই, সে একটি বাহুর কিউবেই আকারেই হোক বা দুটি দৈর্ঘ্য প্রস্থের উচ্চতাই হোক বা দুটি ব্যাসার্ধের স্কোয়ারের সঙ্গে উচ্চতা হোক, যেভাবে হোক তিনটা বাহু গুণ থাকবেই থাকবে আয়তনের বেলাতে, মানে ঘনফলের বেলাতে। এবং ঘনফলে যেহেতু তিনটা বাহু গুণ আকারে থাকছে, তাই ঘনফলের মানে আয়তনের একক সবসময় ঘন একক বা এককের টু দি পাওয়ার 3 এরকম থাকে, মিটার কিউব, সেন্টিমিটার কিউব বা ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন ফুট, এভাবে আয়তনের একক হয়। এবার আমরা যে লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব সেটার পার্শ্বতল মোটা বা পুরু বিশিষ্ট, মোটা রয়েছে পার্শ্বতল,
তাতে দেখা যায় যে দুটি বৃত্ত রয়েছে এক অক্ষের, একই অক্ষের দুটো সিলিন্ডার, এবং বৃত্তটা হচ্ছে এক কেন্দ্রিক দুটো বৃত্ত উপরে, নিচে এক কেন্দ্রিক দুটো বৃত্ত। বাইরের বড় বৃত্তটার ব্যাসার্ধকে আমরা R1 ধরলাম, আর ভিতরের যে ছোট বৃত্ত তার ব্যাসার্ধকে R2 ধরলাম। এখানে দেখে বোঝা যায় না পরিষ্কার, কিন্তু এটাকে যদি আমরা পরিষ্কার করে দেখি তাহলে আসলে এটার চিত্র হচ্ছে এরকম। তাতে দেখা যায় ভিতরে একটা ছোট বৃত্ত রয়েছে, বাইরে একটা বড় বৃত্ত রয়েছে। ভিতরের ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2, বাইরের বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে পরিধি কী হবে? বড় বৃত্তের পরিধি, বড় বৃত্ত ছোট বৃত্ত, বড় বৃত্তের পরিধি 2πr1, ছোট বৃত্তের পরিধি 2πr2, অথবা R1 R2 পাল্টাপাল্টি করেও ধরা যায়। যে বড় বৃত্তের ব্যাসার্ধকে আমি R1 R2 ধরবো তাহলেও ধরা যায়, কিন্তু বইয়ে যেরকম রয়েছে ঠিক সেরকম করে করি। আর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্ত যে রয়েছে বড় বৃত্তের মোট ক্ষেত্রফল πr1 স্কোয়ার বর্গ একক। আর ভিতরে ছোট বৃত্ত ফাঁকা বৃত্তটা তার ক্ষেত্রফল হচ্ছে πr2 স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি। তো যদি বলি যে ভিতরেরটা ফাঁকা, দুটা বৃত্তের মধ্যে ভিতরের অংশটা হচ্ছে ফাঁকা, অর্থাৎ মনে করলাম যে একটা রুটির মাঝখানে তরকারি ছিল, ওটা কেটে খেয়ে নিয়েছি, মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। তাহলে যতটুকুন রুটি বাইরে বেঁচে থাকলো, তরকারি নাই, সেই রুটিটার ক্ষেত্রফল কত, এই বাইরের অংশটার ক্ষেত্রফল কত, কী করে বার করব? বড় বৃত্তের মোট ক্ষেত্রফল, গোটা রুটিটার ক্ষেত্রফল বার করব, আর মাঝখানে ছোট বৃত্তের ক্ষেত্রফল বার করে বিয়োগ করে দেব। তাহলে মোট ক্ষেত্রফল থেকে ছোটটা বাদ দিয়ে দিলে চারদিকের ক্ষেত্রফলটা থাকবে। এই যে কি বলবো, একটা রিং টাইপের রয়েছে, তার ক্ষেত্রফলটা পাবো। অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে? পাই বড় বৃত্তের মোট ক্ষেত্রফল πr1 স্কোয়ার মাইনাস মাঝখানে ফুটোটাকে বাদ দিব, তাহলে πr2 স্কোয়ার ইকুয়াল টু πr1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। সূত্র ফেললেও ফেলা যায় πr1 প্লাস r1 মাইনাস r2, এরকম হয়। তাহলে আমরা এটার ক্ষেত্রে যদি আয়তন নির্ণয় করি, যে এরকম একটা ফাঁপা যার বক্রতল হচ্ছে পুরুতা বিশিষ্ট, একটু মোটা রয়েছে, তাহলে এর আয়তন কত, মানে এটা তৈরি করতে কতটা পদার্থ লাগে, যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থের পরিমাণ কত, ভিতরের চোঙটা তো ফাঁকা, তাহলে আমার কি করতে হবে? মোট আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিতে হবে। তাহলে আমরা কি করে বার করব? সেটা বার করব এরকমভাবে, যে আয়তন এই পয়েন্টওয়ালা জায়গার ক্ষেত্রফল কত? পাই কে কোনটা ব্যাসার্ধ বড়? R1টা, তাহলে R1 স্কোয়ার মাইনাস πr2 স্কোয়ার। πr1 স্কোয়ার মানে মোট টোটাল জায়গাটা, বড় বৃত্ত যেহেতু, তার মোট জায়গাটা, বড় জায়গাটা হচ্ছে πr1 স্কোয়ার। তার থেকে ভিতরের ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলাম, তাহলে শুধু ডট ডটওয়ালা ফাঁকা জায়গাটা চারদিকে থাকলো যতটা চওড়া। এই ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করব। এটার আয়তন নির্ণয় করার জন্য মোট কতটা পদার্থ দিয়ে তৈরি, মোট কতটা আয়তন রয়েছে, সেটা বার করার জন্য কি করব? এই যে ডট ডট জায়গাটা ক্ষেত্রফলটার সঙ্গে উচ্চতা গুণ করে দেব। ডট ডট জায়গাটার ক্ষেত্রফল কত? বড় বৃত্তের মোট ক্ষেত্রফল হচ্ছে πr1 স্কোয়ার, আর ছোট বৃত্ত ভিতরে ছোট ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr2 স্কোয়ার। বড় থেকে ছোট বিয়োগ করলে বাউন্ডারিটা কতটা মোটা ক্ষেত্রফল সেটা থাকে, সেই চাকতির সঙ্গে উচ্চতাকে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব আয়তন। এখান থেকে পাই যদি কমন নিই,
R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন। এরকম জ্যামিতিক চিত্রের বা ফিগারের বা বস্তুর। এরপরে সমগ্র তলের ক্ষেত্রফল, বা যদি বলি শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, এরকম লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে বক্রতল হচ্ছে দুটি, একটা বাইরের বক্রতল বড়বৃত্তের ব্যাসার্ধ, বড়বৃত্তের পরিধির বিচারে, অর্থাৎ 2πr1 পরিধি, তার সঙ্গে উচ্চতা গুণ করলাম, তাহলে বাইরের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আমরা পাবো 2πr1h। কিন্তু ভিতরে আর একটা সিলিন্ডার আছে, ফাঁকা জায়গাটাও সিলিন্ড্রিক্যাল, তো ফাঁকা জায়গাটার ভিতরে যে ক্ষেত্রফল সেটা কি করে পাবো? ছোট বৃত্তের পরিধি বরাবর উচ্চতা গুণ করব। তাহলে ছোট বৃত্ত হচ্ছে 2πr2, তার সঙ্গে উচ্চতা গুণ, তাহলে আমরা কি করব? 2πr1 প্লাস r2 ইন্টু এইচ, 2πr1 প্লাস r2 ইন্টু এইচ। এটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। এক্ষেত্রে কয়টি বক্রতল থাকবে? পার্শ্বতলের কয়টি বক্রতল? দুটা, একটা ভিতরের সিলিন্ডারের মধ্যে আর একটা বাইরের দিকে। তাহলে 2πr1h আর 2πr2h, এটা হচ্ছে বাইরের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। দুটি বক্রতলের ক্ষেত্রফল যোগ করা হয়েছে, 2π ইন্টু এইচ কমন নেওয়া হয়েছে, মাঝখানে r1 প্লাস r2 পড়ে রয়েছে। এবার যদি এমন হয় যে এই পুরুত্বটা বেশ পুরু, তাই উপরের ক্ষেত্রফলটাই যদি কাউন্টিং করতে বলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল তো থাকবেই, 2πr1 প্লাস r2 ইন্টু এইচ, এটা তো থাকবেই। আর নিচের আর উপরের তলটা, নিচের আর উপরের তল বলতে পুরোপুরি তো না, মাঝখানটা তো ফাঁকা, সিলিন্ড্রিক্যালভাবে ফাঁকা হয়ে গেছে, তাই ডট ডট জায়গাটা কি? πr1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, πr1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। কিন্তু নিচে আছে উপরে আছে, দুইবার একই কেস, তাই 2 দিয়ে গুণ। তাহলে 2πr1 প্লাস r2 ইন্টু এইচ, আর এদিকে 2πr1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এরকম দুটা বৃত্তের এই সাইডটার যদি ক্ষেত্রফল নির্ণয় করার বুদ্ধি জোগাড় করি, তাহলে সমস্ত কিছু হবে। প্রথমে বড় বৃত্তর ক্ষেত্রফল πr1 স্কোয়ার, আর ভিতরে যে ছোট বৃত্তটা ওটা বাদ দিতে হবে, তাহলে বাউন্ডারি পড়ে থাকবে। ছোট বৃত্ত হচ্ছে πr2 স্কোয়ার। তাহলে এরকম নিচেও আছে উপরেও আছে, তাই 2 দিয়ে গুণ করব, তাহলে 2π ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো মূল বিষয়বস্তু হচ্ছে যে বৃত্তের পরিধি, বৃত্তের যে বাউন্ডারিতে সীমারেখায় প্রান্তরেখায় একটা বক্র লাইন রয়েছে, বক্ররেখা রয়েছে, সেই বক্ররেখার দৈর্ঘ্য বা পরিধির দৈর্ঘ্য, তার সূত্র হচ্ছে 2πr, আর বলতে ব্যাসার্ধ। আর ভিতরের ক্ষেত্রফলটা, জায়গাটা, বৃত্তের ভিতরের যে ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে πr স্কোয়ার, পাই তো থাকবেই বক্র মানে গোলাকার বৃত্তাকার বিষয়ের মধ্যে, তাহলে হচ্ছে πr স্কোয়ার। এই দুটা বিষয়কে চিন্তা করে যদি বলে এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ, দুই দিকেই ফাঁকা, তাহলে এই যে বক্রতল রয়েছে, কতটা ক্ষেত্রফল আমার পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল কতটা? তো বাউন্ডারিটা আছে, মাঝখানটা ফাঁকা, তো বৃত্তের বাউন্ডারিটা নিব, বৃত্তের পরিধিটা নিব, সেই পরিধি বরাবর উচ্চতাকে গুণ করে দেব, তাহলে বাইরের বাউন্ডারিটা পেয়ে যাব। ওই 4 দেওয়ালের ক্ষেত্রফলের মতন সূত্র। আয়তন কত? ভিতরে কতটা বাতাস রয়েছে, দুই দিকে বন্ধ করলাম, ভিতরে কতটা বাতাস রয়েছে, বা নিচের তলা বন্ধ করলাম, জল ঢেলে দিলাম, তাহলে কতটা জল থাকবে, জলের এই যে বোতলটা রয়েছে, জলের বোতলে কতটা জল রয়েছে, উপরটা যদি বাদ দিয়ে বরাবর ভরি, তাহলে কি জলটা কোথায় আছে? আয়তনে রয়েছে। তাহলে আয়তনের ক্ষেত্রফল কি? ভূমির যে ক্ষেত্রফল
সেই ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করে দেব, তাহলে ভূমির ক্ষেত্রফলকে ভরতে 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 জলটা গোটা জায়গাটা ভরে নিয়েছে। তাহলে ক্ষেত্রফল বরাবর উচ্চতাকে বৃদ্ধি করব। তাই ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা মানে এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর বাউন্ডারি 2 পাই আর এইচ। এবার আমরা মূল অঙ্কে ফিরব। তাহলে আমরা সমস্ত সূত্রকে একসঙ্গে লিখে বোঝানোর চেষ্টা করছি যে লম্ববৃত্তাকার চোঙ এরকমের যদি হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ভূমির পরিসীমার সঙ্গে ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ, অর্থাৎ ভূমির পরিধি 2 পাই আর ইন্টু এইচ, সমগ্রতলের ক্ষেত্রফল এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটা বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ বর্গ একক হয়। আয়তন ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ মারো, তাই পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। আর যদি এরকম ফাঁপা আর পুরু তল বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ হয়, তাহলে পদার্থের আয়তন পাই আর1 স্কোয়ার মাইনাস আর2 স্কোয়ার ইন্টু এইচ। বক্রতলের ক্ষেত্রফল, দুটা বক্রতল, একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ, তো 2 পাই আর1 আর 2 পাই আর2 ইন্টু এইচ যোগ করলে 2 পাই আর1 প্লাস আর2 ইন্টু এইচ। সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এই যে বক্রতল আছে সেটাও থাকবে 2 পাই আর1 প্লাস আর2 ইন্টু এইচ, তার সঙ্গে উপরের যে বাইরের রিং আছে তার ক্ষেত্রফল দুইবার আছে, নিচের উপরে একই হিসাব, তাহলে 2 পাই আর1 স্কোয়ার মাইনাস আর2 স্কোয়ার বর্গ একক। যে সূত্রগুলো আমরা তৈরি করলাম সেগুলোকেই তালিকাবদ্ধ করলাম, প্রয়োজনে লিখে নেবে, তাছাড়া বইয়েও রয়েছে। এরপরে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই বা অঙ্ক বই, সেখানকার বিভিন্ন অঙ্কগুলি, ইম্পর্ট্যান্ট অঙ্কগুলি যেগুলোতে ধারণা পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, সেগুলো দু একটা আলোচনা করব এবং পরের পর্বে বেশিরভাগ অঙ্কগুলি করার চেষ্টা করব। প্রথম অঙ্ক 148 পৃষ্ঠার 1 নাম্বারটা, 20-এর 1 নাম্বার। শর্ট প্রশ্নগুলো প্রথমে করি। যে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভ, একটা স্তম্ভ বা পিলার যার আকার হয়েছে লম্ব বৃত্তাকার চোঙ, তার বক্রতলের ক্ষেত্রফল, পিলারের তো ভিতরটা ভর্তি, বাইরের যে বক্রতল তার ক্ষেত্রফল 264 বর্গমিটার। বমি বলতে বমি মানে বর্গমিটার ধরবো, সংক্ষেপে লিখছি, এবং আয়তন হচ্ছে 924 ঘনমিটার। তাহলে এটা ঘমি লেখা দরকার ছিল, কিন্তু ঘনমিটার লিখেছি। তাহলে ওই স্তম্ভের যে পিলারের ভূমি রয়েছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ কত। এই সমস্ত ক্ষেত্রে লম্ব বৃত্তাকার চোঙের মূল জানার বিষয় রয়েছে ব্যাসার্ধ আর উচ্চতা। ব্যাসার্ধ আর উচ্চতা জানলে আমরা ক্ষেত্রফল, আয়তন সব কিছুই বার করতে পারি। তাহলে আমরা জানব ব্যাসার্ধ আর উচ্চতা, কিছুই দেওয়া নাই, ধরে নেব। ধরি স্তম্ভের বা লম্ব বৃত্তাকার স্তম্ভের ব্যাসার্ধ সমান দিলেও হবে, না দিলেও চলবে। ব্যাসার্ধ আর মিটার, কে বললো মিটার, মিটারে অঙ্কটা আছে তাই আর মিটার ধরলাম। আর লম্ব বৃত্তাকার স্তম্ভের উচ্চতা এইচ মিটার। তো লম্ব বৃত্তাকার স্তম্ভ, তার ভূমির ব্যাসার্ধ জানা নাই, আর মিটার ধরলাম, উচ্চতা এইচ মিটার ধরলাম। আমরা এবার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, সঠিক মানটা, কিন্তু লম্ববৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধ আর উচ্চতা জানি, এই ব্যাসার্ধ আর এই উচ্চতা মানে আর এবং এইচের সাপেক্ষে তার বক্রতলের ক্ষেত্রফল কত হওয়া উচিত। যদি ব্যাসার্ধ আর হয়, উচ্চতা এইচ হয়, বক্রতলের ক্ষেত্রফল কত হবে,
ভূমির যে পরিসীমা তার সঙ্গে উচ্চতা গুণ করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল পাবো। ভূমির পরিসীমা 2πr, উচ্চতা h, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr h এত বর্গমিটার এখানকার অনুযায়ী। আয়তনের মান দেওয়া আছে, আয়তন কি করে পাই আমরা? আয়তন পাই ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করব, অতএব আয়তন πr² ইন্টু h ঘনমিটার। তাহলে আমাদের প্রশ্নটা রয়েছে ভূমির ব্যাসার্ধ কত? এই πr²h একে যদি এটা দিয়ে ভাগ করি, অতএব πr² বাই 2πrh সমান, এর মান দেওয়া আছে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল 264, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πrh এটা হচ্ছে 264, আর আয়তন πr²h, πrh এর মান দেওয়া আছে 924। এটা আমাদের আর এবং এইচ এর বিচারে বক্রতলের মানে আয়তনটা উপরে লিখলাম, বক্রতলের ক্ষেত্রফল নিচে লিখলাম, যাতে আর বাঁচে কাটাকাটি করে। আর এটা যদি উল্টাপাল্টা হয় তাও অসুবিধা নেই, পরে বজ্রগুণন করে বার করা যাবে আর এর মান। এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? এদিকে পাই পাই কাটছে, এইচ এইচ কাটছে, r/2 হচ্ছে। এদিকে 4 6 24, 4 6 24, 4 2 8, 4 3 12, 4 1 4, 4 2 8 12, 4 3 12, 4 1 4, 4 6 24, 4 6 24, কত দিয়ে কাটাকাটি যাবে? কাটাকাটি যদি করি 3 2 6, 3 2 6, 3 7 21, 3 7 21, 11 2 22, 11 2 22, 11 7 77, 7/2 বা r ইকুয়াল টু 7, 2/2, r ইকুয়াল টু 7 মিটার। তাহলে উত্তরটা লিখতে হবে যে তার ভূমির ব্যাসার্ধ 7 মিটার। পরের প্রশ্ন 2 নম্বরটা, যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c, লম্ববৃত্তাকার চোঙ তার বাইরের বক্রতলের ক্ষেত্রফলকে c বলছে, c বর্গ একক। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক এবং তার মোট আয়তন হচ্ছে v ঘন একক। তাহলে cr/v এর মান কত? খুব সহজ, একটু চালাকি করতে হবে। যদি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল, আয়তন এগুলো নির্ণয়ের স্বচ্ছ ধারণা, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক করা খুব সোজা। তো লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত? r একক। ধরি বলবো না কারণ দেওয়াই আছে। লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল নাম বলে দিচ্ছি ওরা c, তাহলে c ইকুয়াল টু কত? ওরা বলেছে পরিমাণটা হচ্ছে c, কিন্তু r যদি হয় লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? উচ্চতাটাকে আমরা h ধরে নেব। আচ্ছা, উচ্চতাকে ধরে নিই আগে। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h একক, এটা প্রশ্নে নাই, তাই ব্র্যাকেটে ধরি লিখে নেব। এইচটা গন্ডগোল করবে না, মনে হয় কাটাকাটি চলে যাবে। তাহলে এবার অতএব বক্রতলের ক্ষেত্রফল না লিখলেও যদি বলি, অতএব c ইকুয়াল টু মানে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 2πr ইন্টু h, আয়তন v, v ইকুয়াল টু কত জানি আমরা?
পাই আর স্কোয়ার এইচ। আয়তন বলতে ভলিউম, তাই ভি দিয়ে ডিনোট করেছে মনে হয়। তাহলে ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে বর্গ একক। লম্ববৃত্তাকার চোঙ, ভূমির ব্যাসার্ধ আর বলাই আছে, উচ্চতাকে এইচ ধরে নিলাম সূত্রগুলো বার করার জন্য। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সি লিখেও নিতে পারো। বক্রতলের ক্ষেত্রফল সি। আর আয়তন, ওরাই বলেছে আয়তনের নাম দিয়েছে ভি, ক্ষেত্রফলের নাম দিয়েছে সি। তাহলে সি ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ আর ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। কেন? 2 পাই আর ভূমির হচ্ছে পরিধি, তার সঙ্গে উচ্চতা গুণ করলাম, তাহলে বক্রতল পেলাম। আর পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জুড়ে উচ্চতা বৃদ্ধি করলাম, তো আয়তন পেলাম। এবার কী বার করতে বলেছে? সি আর বাই ভি। অতএব সি আর বাই ভি মানগুলো বসাই। সি এর মান হচ্ছে 2 পাই আর এইচ, সি এর মান বসালাম ইন্টু আর বসালাম। নিচে আছে ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ কাটতেই হবে, নাহলে ধরেছি ঝামেলা পাকাবে। আর স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। অতএব নির্ণেয় মান সি আর বাই ভি ইজ ইকুয়াল টু 2। উত্তর লিখতে হবে নির্ণেয় মান সি আর বাই ভি ইজ ইকুয়াল টু 2, যেমন প্রশ্ন যে সেরকম সি আর বাই ভি ইজ ইকুয়াল টু 2 বা সি আর বাই ভি এর মান 2, এরকম লিখলেই হবে। পরের প্রশ্ন 3 নম্বরটা, যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, লম্ববৃত্তাকার চোঙের হাইট এইচ এর মান বলে দিয়েছে 14 সেমি, এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলেছে, ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে ইনডাইরেক্টলি, আমাদের বার করতে হবে চালাকি করে। বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? ব্যাসার্ধ ছাড়া এগুলো অঙ্ক হয় না, তাই ব্যাসার্ধ নাই মানে ধরে নেব। ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সেন্টিমিটারে আছে, তাই সেমিই ধরব। ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 8 সেমি, আর উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়াই আছে, উচ্চতা এই সমান কত? 14 সেমি। তাহলে উচ্চতা দেওয়া আছে 14 সেমি, ভূমির ব্যাসার্ধ 8 সেমি আমরা ধরে নিলাম। এবার কার মান বলে দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 264 বর্গ সেমি, বক্রতলের ক্ষেত্রফল। আর ব্যাসার্ধ আর এইচ, এই মান দিয়েও আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করতে পারি সূত্র দিয়ে। ওইটাই চোঙ, লম্ববৃত্তাকার ওই চোঙ, তার ব্যাসার্ধ এবং উচ্চতা দিয়ে আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। আর সেই মানটা আবার বলে দেওয়া আছে, তাই আমাদের নির্ণয় করা মান প্রশ্নানুসারে বা শর্তানুসারে এটার সমান, সেখান থেকে আর এর মানটা উদ্ধার করব। তো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ভূমির পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, অতএব বক্রতলের ক্ষেত্রফল কী হবে? বক্রতলের ক্ষেত্রফল ভূমির পরিধির সঙ্গে উচ্চতা, তাই 2 পাই আর, তার সঙ্গে উচ্চতা মানে 14, ক্ষেত্রফল মানে বর্গ সেমি, সমান সমান হচ্ছে 2 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 14 আর এত সেমি। তাহলে প্রশ্ন 8টাকে আমি সাইডে করলাম, না করলেও চলতো, অসুবিধা নেই। তাহলে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু আর, এই যে বক্রতলের ক্ষেত্রফল আমরা বার করেছি সূত্র দিয়ে, ব্যাসার্ধ এইচ এর সাপেক্ষে এটা বার করলাম আমরা, আর সেই মানটাই কিন্তু দেওয়া আছে অঙ্কে,
তাই এটা ওটার সমান লিখব আর এর মানটা বার করার জন্য। 264, এখানে কাটাকাটি করি, 7 2 14, তাহলে আর ইকুয়াল টু কী হবে 264। আর এর সঙ্গে যারা এদিকে গুণ আকারে ছিল 2 22 2, তারা উপরে গিয়ে সবাই ভাগ হয়ে যাবে। তাহলে 2 22 × 2 সব ভাগ হয়ে গেল। কাটাকাটি করব, 1 3 4, আরেকবার কাটাকাটি করব, 2 6 12, 2 7 14, এবার 2 6 12, 1 14, 2 7 14, 67/22, 67/22 কেন হলো? তাহলে কি হবে, কাটাকাটি যাচ্ছে না, 14 2πr × h, 2 22 7 h r, 2 22 7 h r, তাহলে 7 2 14, 264, 264, 2 22 2, তাহলে 2 দিয়ে কাটলাম, 2 1 2 3, এখানে 2 হবে, ওই জন্য তো হয় না। কি হলো, 2 দিয়ে কাটলাম, 2 1 কে 2, 2 3 6, 2 দিয়ে 4, আবার এই 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 6 12, 22 3 66। কাটাকাটিটা ঠিকঠাক করে করতে হবে, নাহলে আমার মতন অবস্থা হবে, যাকে বাংলা ভাষায় বলে কেরোসিন। 3, তাহলে আর এর মান বেরোলো 3। 3 কি, মিটার, ফুট, সেন্টিমিটার? অঙ্ক যাতে যে একক রয়েছে সেই এককে সেন্টিমিটারে আছে, তাহলে 3 সেমি। অতএব ব্যাসার্ধ 3 সেমি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 সেমি। কিন্তু ব্যাসার্ধ বার করতে বলেনি, কী বার করতে বলেছে, চোঙটির আয়তন। তো আমরা এবার চোঙের ব্যাসার্ধ যেটা ধরে নিয়েছিলাম সেটা বার করে ফেলেছি, 3 সেন্টিমিটার। চোঙের উচ্চতা সাপ্লাইড দেওয়াই আছে 14 সেন্টিমিটার। অতএব চোঙটির ব্যাসার্ধ আর উচ্চতা দুটাই পেয়ে গেলে আয়তন বার করা খুব সোজা, সূত্রে ফেলবো, হয়ে যাবে। কোথায় লিখব, উপরেরটা মিশিয়ে দিচ্ছি, জায়গা নাই সেজন্য। তাহলে অতএব লম্ব বৃত্তাকার আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পাই মানে 22 × 7, আর মানে হচ্ছে 3 আসছে, তো আর এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মানে ডবল 3। এইচ, এইচ মানে উচ্চতা, যার মান দেওয়া ছিল 14 ঘন সেমি। এবার কাটাকাটি করব, 7 2 14, গুণ করব, 3 3 9, 22 2 44, 44কে 9 দিয়ে গুণ করলে 9 4 36, 9 4 36, 36 3 39, এত ঘন সেমি। তাহলে উত্তর হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন 396 ঘন সেমি। ঘন সেমি, ঘন কথাটা না লিখলে এখানে যদি কিউব দিই তাও চলবে। 396 সেমি কিউব, এটাও রাইট, অথবা ঘন সেমি, এটাও রাইট। তাই লম্ব বৃত্তাকার চোঙটির আয়তন কত, চোঙটির আয়তন উত্তর লিখতে হবে ফাইনালি, যে উত্তর লম্ব বৃত্তাকার চোঙটির আয়তন 396 ঘন সেমি। পরের অঙ্ক 4 নম্বর অঙ্কটা, দুটি লম্ব বৃত্তাকার চোঙ, দুটি লম্ব বৃত্তাকার চোঙ, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। লম্ব বৃত্তাকার চোঙ দুটা, তার উচ্চতা ডাইরেক্ট দেওয়া নেই, উচ্চতার অনুপাত দিয়েছে, এবং ভূমির পরিধির অনুপাত 3:4। তাদের আয়তনের অনুপাত কত? অনুপাত দেওয়া থাকলে, অনুপাত মানে হলো অরিজিনাল মানকে, প্রকৃত মানকে একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করে সহজ একটা সম্পর্ক অনুপাত নিয়ে এসেছে। তো প্রকৃত মানকে যেটা দিয়ে ভাগ করেছে আমরা জানি না কি দিয়ে ভাগ করেছে, তাই অনুপাতকে কিছু একটা কমন জিনিস দিয়ে গুণ করে আমরা প্রকৃত মানকে ধরে নেব।
যে এইচ দিয়ে গুণ করলাম 1h 2h এরকম করে ধরতে পারি। তো লম্ববৃত্তাকার চোঙ দুটো রয়েছে, তাদের ব্যাসার্ধ আর উচ্চতা না জানলে আমরা আয়তন বার করতে পারবো না। তো ব্যাসার্ধ দেওয়া নেই, ধরে নিব, ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 মিটার ফিটার আছে কিছু নাই, R1 একক এবং R2 একক। দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে যাদের ভূমির ব্যাসার্ধ একটা R1 ধরে নিলাম, একটা R2 ধরে নিলাম। আর উচ্চতাকে ডাইরেক্ট ধরবো না, যেহেতু অনুপাত দেওয়া আছে। লম্ববৃত্তাকার চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে এইচ দিয়ে ধরবো। এইচ দিয়ে যদি গুণ করি 1কে আর 2কে, তাহলে এইচ এবং 2h একক। বক্তব্যের বিষয়বস্তু হলো যে উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, এটা কমন সংখ্যা, এইচ দিয়ে হোক, কে দিয়ে হোক, এক্স দিয়ে হোক আমরা ধরে নিতে পারি। অর্থাৎ ধরতে পারি h1 = x, h2 = 2x, সেরকম করে ধরলেও হবে, অথবা ডাইরেক্ট এইচ দিয়ে গুণ করলাম, তো এটা h, এটা 2h। তো দুটো লম্ববৃত্তাকার চোঙ, দুটার ভূমির ব্যাসার্ধ পেয়ে গেছি, দুটার উচ্চতা পেয়ে গেছি। তাহলে পরিধির অনুপাত, ভূমির পরিধি, তাহলে ভূমির পরিধির অনুপাত আছে 3:4। তাহলে 3:4 যদি হয় তাহলে 2πr1 আর 2πr2 = 3:4, বা R1:R2 = 3:4। ধরি R1 = 3r, R2 = 4r একক। ভূমির পরিধির অনুপাত, ভূমি তো বৃত্তাকার, তাহলে পরিধি কী হবে 2πr1 2πr2, যেহেতু R1 R2 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা R1 এর মান 3r একক, R2 এর মান 4r একক, আর উচ্চতা একটা h, একটা হচ্ছে 2h। তাহলে আয়তনের অনুপাত কত, কী বার করতে বলছি, তাদের আয়তনের অনুপাত। আয়তন মানে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা। πr² R1 h1 = πr2² h2। আয়তনের অনুপাত পাই আর পাই এমনিতেই বাদ যাবে, দুই পক্ষকে অনুপাতকে সরল করার জন্য পাই বাদ গেলে R1² মানে হচ্ছে 3r² h1, প্রথমে h1কে আমরা h ধরেছি, তাহলে h। অনুপাতকে যদি ভাগের আকারে লিখি তাহলে আমাদের সুবিধা হবে, পরে আবার পাল্টাই দেবো। অনুপাত বলতে ভাগের আকারে যদি লিখি, আচ্ছা এখানে পাইটা থাক, কাটাকাটি করবো একবারে। R2 দ্বিতীয় ব্যাসার্ধ হচ্ছে 4r, তাহলে 4r² h2 মানে 2 নম্বর সিলিন্ডারের যে উচ্চতা 2h। এটা যদি হিসাব করি কত হবে, যেটা হবে এটাই হচ্ছে অনুপাত আকারে লিখে দেব।
তাহলে পায়ে পায়ে বাদ যাচ্ছে, উপরে হচ্ছে 9 আর স্কোয়ার এইচ, নিচে হচ্ছে 16 আর স্কোয়ার 2h, আর স্কোয়ার কাটলো, এইচ কাটলো, উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 32 ইকুয়াল টু 9:32। যে কোনো একটা অঙ্ককে বহুভাবে বহু রকমে ছোট করে বড় করে স্টেপ জাম্প করে বা ডিটেলস করে আমরা করতে পারি। এখানে দুটো লম্ববৃত্তাকার চোঙ ছিল, দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত নেই, ইনডাইরেক্টলি আছে, ভূমির পরিধির অনুপাত দিয়েছে, তো 2π কেটে গেলে ব্যাসার্ধের অনুপাতই হচ্ছে, তো একটা 3r আর একটা 4r আমরা ধরে নেব। উচ্চতা, প্রথম উচ্চতাকে h, দ্বিতীয় উচ্চতাকে 2h ধরবো, এরকম ধরতে পারো, অথবা এরকম যদি ধরতে যে h1 ইকুয়াল টু h একক, h2 ইকুয়াল টু 2h একক। 1 বলতে প্রথম সিলিন্ডার, 2 বলতে দ্বিতীয় সিলিন্ডার, এরকম করে ধরলেও অঙ্কটা হতো। তাহলে h1 আর h2 মানটা বসাতাম, অথবা না করে প্রথমে আমি ধরেই নিতে পারি এটা হচ্ছে h1 এর মান, এটা হচ্ছে h2 এর মান, সেটা মান বসিয়েও করতে পারি। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে অনুপাত থেকে ব্যাসার্ধ, অনুপাত থেকে উচ্চতা আমরা ধরে নেব এবং তার বিচারে আয়তন বার করব। অনুপাত করতে গেলে কাটাকাটি গিয়ে ভাগ আকারে করে আবার আমরা অনুপাতে কনভার্ট করব, 9:32 আসবে। বাকি অঙ্কগুলো দেখবে, আমি চেষ্টা করব আরও কিছু করার। থ্যাংক ইউ।